নমস্কার। রয়্যাল এডুকেশনাল সোসাইটিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে, নেপোলিয়ন বোনাপার্টের উত্থান, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। প্রথম অধ্যায় যেটা ছিল নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে, প্রথম অধ্যায় ছিল ফরাসি বিপ্লব নিয়ে। ফরাসি বিপ্লব শেষ হওয়ার পরে একজন কি বলবো, একজন রাষ্ট্রনায়কের উদ্ভব হয় ফ্রান্সে। এই নেপোলিয়ন প্রসঙ্গে বলবার আগে দুটো কথা না বললেই নয়। নেপোলিয়ন বোনাপার্টে ইউরোপের ইতিহাসে ইউরোপের আধুনিক ইতিহাসের এক অতি উল্লেখযোগ্য নাম। এখন প্রশ্ন থেকে যায়, আমরা যেরকম পৃথিবীতে যেসব গ্রেট রাজাদের নাম নির্দ্বিধায় উচ্চারণ করতে পারি, যেমন অশোকা দি গ্রেট, আকবর দি গ্রেট, সুলেমান ম্যাগনিফিসেন্ট দি গ্রেট, তারপরে অষ্টম হেনরি, এদের নাম যেমন আমরা নির্দ্বিধায় গ্রেট, এদের নামের পেছনে যেমন নির্দ্বিধায় আমরা গ্রেট কথাটা উচ্চারণ করতে পারি, নেপোলিয়নের নামের আগে, নেপোলিয়নের নামের সঙ্গে এই গ্রেট কথাটা উচ্চারণ করতে পারবো কি না, কোন জায়গায় দ্বিধা সংকোচ আসছে, বা কোথায় আমাদের মনে হচ্ছে যে গ্রেট উচ্চারণ করতেও পারি, আবার কোথাও যেন বাঁধছে, সেটা আমরা চ্যাপ্টারের শেষেই আলোচনা করব। তবে তার আগে একটি কথা বলে দেওয়া দরকার। যেসব গ্রেট রাজাদের নাম আমরা এক্ষুনি উচ্চারণ করলাম, যে আকবর দি গ্রেট, অশোকা দি গ্রেট, সুলেমান ম্যাগনিফিসেন্ট দি গ্রেট, এনারা কিন্তু বংশ পরম্পরায় রাজা ছিলেন। এনাদের আগে অন্ততপক্ষে পূর্বপুরুষরা 5-6 পুরুষ ধরেই রাজারা রাজত্ব করে এসেছেন। তাদেরই বংশজাত এই সব রাজারা। তাদের রাজত্বকালে তারা এমন এমন কিছু কাজ করেছেন সময়ের থেকে অনেক এগিয়ে, তার ফলস্বরূপ ঐতিহাসিকরা এবং পৃথিবীবাসী তাদেরকে গ্রেট বলে সম্বোধন করেছে। কিন্তু নেপোলিয়ন সম্ভবত পৃথিবীর একমাত্র রাজা, বা একমাত্র সম্রাট বলা যেতে পারে, যার কোনো সেই অর্থে বংশ কৌলিন্য ছিলই না। এবার আমরা সরাসরি চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাব। তিনি 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ইটালির ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও নামক একটা স্থানে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম চার্লস বোনাপার্টে। অনেক বইতে চার্লস বোনাপার্টেকে আবার কার্লো বোনাপার্টে বলে সম্বোধন করা হয়েছে। এক্ষেত্রে চার্লস এবং কার্লো কথাটা সম্ভবত একই, তাই জন্য হয়তো একটু এদিক ওদিক করা হয়েছে। তবে ওনার বাবার নাম ছিল চার্লস বোনাপার্টে এবং মার নাম লেডসিয়া। একদম ছাপোষা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন নেপোলিয়ন। ছোট থেকে পর্বত সংকুল কর্সিকার প্রাকৃতিক পরিবেশে মনে সাহস এবং চারিত্রিক দৃঢ়তা গড়ে তোলেন। বিষয়টা হচ্ছে, নেপোলিয়ন যখন জন্মেছিলেন এবং নেপোলিয়নের এই বেড়ে ওঠার যে সময়টা, সেটা ছিল ফরাসি বিপ্লবের সময়। তাই ফরাসি দার্শনিকদের রচনা, নানা রকমের লেখা, সেই সময়কার ইতিহাস, ভূগোল ইত্যাদি পড়ে তিনি অনেক সমৃদ্ধ হয়েছিলেন। এরপর প্যারিসের ব্রিয়েন এবং প্যারিসের সামরিক বিদ্যালয় থেকে বিদ্যা শেষ করে 17 বছর বয়সে লেফটেন্যান্ট পদে তিনি গোলন্দাজ বাহিনীতে যোগদান করেন। এরপর তিনি প্রথম স্বপ্ন দেখতেন তার নিজের যে জন্মের যে দ্বীপ কর্সিকাকে তিনি মুক্ত করবেন। এরপর আস্তে আস্তে নেপোলিয়ন বোনাপার্টের উত্থান হয়। 1793 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনী যখন ভূমধ্যসাগরের উপকূলে ফ্রান্সের তুলো বন্দর অধিকার করে, নেপোলিয়ন মাত্র 24 বছর বয়সে খুব দৃঢ়তার সাথে এবং প্রচণ্ড সাহসিকতার সাথে
ইংরেজদের বিতরিত করে। এরপর 1795 এরপরে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে, এই ফলে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। এরপর 1795 খ্রিস্টাব্দে রাজতন্ত্রের সমর্থক উচ্ছল জনতা ফরাসি সংবিধান সভা যখন আক্রমণ করে, সেই সময়তেও তিনি তার বাহিনী নিয়ে খুব সাহসিকতার সঙ্গে উন্মত্ত জনতাকে তিনি শায়েস্তা করেন। এর ফলে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, তার ছোটবেলায় বা কৈশোরে তিনি জ্যাকোবিন দলের সমর্থন ছিলেন, রোবসপিয়ারের জ্যাকোবিন দল। যাই হোক, এরপর মেজর জেনারেল পদে উন্নীত হওয়ার পরে তিনি জাতীয় কনফিউকেশনের কার্যকাল তখন শেষ হয়, ডাইরেক্টরি নামক একটা শাসন ব্যবস্থা প্রচলিত হয়। এরপর নেপোলিয়ন দেখলেন যে মেজর জেনারেল পদে উন্নীত হলেন, আস্তে আস্তে তার কি বলবো, জনপ্রিয়তা বাড়ছে। এই সময় তিনি ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সার্ডিনিয়া তখনও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে রত ছিল। নেপোলিয়ন এই শক্তিজোটের বিরুদ্ধে যুদ্ধ করতে ইটালিতে তিনি যাত্রা করেন। এই সময় তিনি পার্মা, মেডেনা এবং নেপলসের শাসকরা তার কাছে আত্মসমর্পণ করেন। তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে মিলান দখল করে নেন। নেপোলিয়নকে সম্রাট বলা হচ্ছে, রাজা, কিন্তু একটু ভালো করে নেপোলিয়ন সম্পর্কে পড়লে আমরা বুঝতে পারবো তিনি যত বড় একজন রাজা বা সম্রাট ছিলেন তার থেকে অনেক বড় তিনি একজন সেনাপতি ছিলেন। যুদ্ধ বিগ্রহ ব্যাপারটা তিনি খুব ভালো বুঝতেন, যুদ্ধের কলাকৌশল ব্যাপারটা, এবং অবশ্যই স্থলপথের যুদ্ধটা তিনি খুব ভালো বুঝতেন সেই সময়। এর ফলে অস্ট্রিয়া মিলান দখল করেন। ফরাসি বাহিনী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সন্নিকটে উপস্থিত হলে অস্ট্রিয়ার সম্রাট বিপদ বুঝতে পারেন, তখন তিনি ক্যাম্পো ফার্মিওর সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। অস্ট্রিয়া আত্মসমর্পণ করলো। এরপর তিনি আরব সেনা থেকে মিশর যাত্রা করেন। এখানে দুটো যুদ্ধ উনি করেছিলেন, একটা হচ্ছে নীল নদের যুদ্ধ, প্রথমটা পিরামিডের যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে, সেখানে তিনি জয়লাভ করেন। আর তারপরে তিনি নীল নদের যুদ্ধ করেন। তো সেই সময় ইংরেজ সেনাপতি হরিশো নেলসনের কাছে পরাজিত হন এবং তার মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হয়, কিন্তু মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বা তার জনপ্রিয়তা হারানো তিনি পূর্বেই দেশে ফিরে এসে যথেষ্ট সম্মান তিনি দেশবাসীর কাছে লাভ করেন। এখানে একটা কথা আমরা বলে রাখবো যে হরিশো নেলসন কিন্তু ইংরেজ সেনাপতি ছিলেন। তার প্রসঙ্গে একদিন একটা আলাদা এপিসোডই করা যায় হরিশো নেলসন প্রসঙ্গে। আনফর্চুনেট এখনকার ইতিহাস বইতে নেলসন প্রসঙ্গে সেরকম কথা দেওয়া নেই, শুধু দুটো যুদ্ধের মাধ্যমে নেলসনকে তুলে ধরা হয়েছে, একটা নীল নদের যুদ্ধ এবং একটা ট্রাফালগারের যুদ্ধ। অথচ এই দুর্ধর্ষ নৌসেনাপতি, যাকে নৌযুদ্ধের দেবতা বলে চিহ্নিত করেন সারা বিশ্বের সমস্ত তাবড় ঐতিহাসিকরা, তার সম্পর্কে আরেকটু দেওয়া হয়তো উচিত ছিল। যাই হোক, এবার আমরা মূল টপিকসে আসি। নেপোলিয়ন মিশর জয় করে ফেরবার পরে ফ্রান্সে তখন চরম বিশৃঙ্খলতা দেখা দেয়, ডাইরেক্টরি শাসন শেষ হয়। তখন তিনি কনসুলেট নামক একটা শাসন ব্যবস্থা, আবারও বলছি কনসুলেট নামক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি হন সর্বশক্তিধর এবং এইভাবে 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মতো গণভোটের মাধ্যমে তিনি ফরাসি জাতির সম্রাট এই উপাধি ধারণ করেন। ঐতিহাসিক ফিলিপ গুয়েদালা তিনি একটা খুব দারুণ কথা বলেন, এটা প্রত্যেকেই নোট করে নেবে বা এই লাইনটা সবাই দাগ দিয়ে নেবে। নেপোলিয়নের উত্থানের ফলে ফ্রান্সের ইতিহাস হয় ইউরোপের ইতিহাস এবং নেপোলিয়নের ইতিহাস হয় ফ্রান্সের ইতিহাস। আবারও বলছি, নেপোলিয়নের ইতিহাসের ফলে ফ্রান্সের ইতিহাস হয় ইউরোপের ইতিহাস। ফ্রান্সকে কেন্দ্র করে পুরো ইউরোপের ইতিহাস নতুন করে রচনা শুরু হয়, আর নেপোলিয়নের ইতিহাসটা হয় ফ্রান্সের ইতিহাস। অসামান্য লাইন। যাই হোক, এরপর নেপোলিয়ন রাজা হলেন। নেপোলিয়ন রাজা হয়ে যেটা সবার আগে যে কাজটা উনি করেছিলেন, যেটা সবার আগে করা উচিত প্রত্যেকটা রাজার, যে একটা আইন তৈরি, দেশে একটা আইন, সেই আইন তিনি তৈরি করেছিলেন, যেটা কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন সংহিতা বলে প্রচলিত ছিল। আগের যে আইন ছিল 360টি আইন, সেটার মধ্যে কোনো ঐক্য ছিল না, কিন্তু নেপোলিয়ন যেটা করলেন, খুব অর্গানাইজলি একটা কাজ করলেন।
একটা কমিশন গঠন করে 4 জন আইনজীবীকে নিয়ে 1800 থেকে 1804 খ্রিস্টাব্দের মধ্যে অক্লান্ত চেষ্টায় একটা আইন বিধি তৈরি করেন। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন এর নামকরণ করেন কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা। এই আইনগুলির মধ্যে যেটা ছিল মোট 2287টা আইন, বিভিন্ন রকম বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে যোগদান, আইনের দৃষ্টিতে সবাই সমান, ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল। এই আইনবিধিগুলি মূল নীতি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রেও সংকলিত হয়েছিল, মানে গৃহীত হয়েছিল। এই সংহিতার বেশ কয়েকটি বিধি বেলজিয়াম ও লাক্সেমবার্গে এখনও প্রচলিত আছে, অর্থাৎ নেপোলিয়নের এই আইন বেলজিয়াম ও লুক্সেমবার্গে এখনও চলছে। ঐতিহাসিক লেফেবর মনে করতেন এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে তিনি মনে করতেন, এবং এই আইনবিধির জন্য তাকে দ্বিতীয় জাস্টিসিয়ানও বলা হয়। কিন্তু এই আইনটা একেবারেই ত্রুটিমুক্ত ছিল না। এই আইনবিধি পুরনো যুগের রোমান আইনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে খুব একটা প্রগতিশীল পরিবর্তনের পথগুলো আটকে গিয়েছিল। ফরাসি বিপ্লবে নারীরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অংশগ্রহণ করলেও কোড নেপোলিয়নে নারীদের যথেষ্ট সম্মান দেওয়া হয়নি। এরপরে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার উদ্দেশ্যে স্ত্রী ও পুত্রের উপর স্বামী ও পিতার কর্তৃত্ব সুদৃঢ় করা হয়। যদিও ফরাসি বিপ্লবের আদর্শ হলো সমান অধিকার বা স্বাধীনতা, শ্রমিকদের অধিকারের সেরকম স্বীকৃতি দেওয়া হয়নি, তাদের যেরকম সংকটাপন্ন অবস্থা সেরকমই ছিল। যাই হোক, সব কিছু তো আর ত্রুটিমুক্ত হয় না, কিন্তু কোড নেপোলিয়ন সারা পৃথিবীতে খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখে। এই প্রসঙ্গে বলা ভালো, প্রশ্ন করবার সময় অনেক স্কুল প্রশ্ন এরকম করে যে কোড নেপোলিয়ন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, সেখানে কিন্তু 8 নম্বরের এই কোশ্চেনটা আসতে পারে। নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত। নেপোলিয়ন প্রথম যুগে বলেছিলেন যে আমি বিপ্লবের সন্তান বা আমি বিপ্লবের অগ্নিময় তরবারি ইত্যাদি অনেক এগুলো বলেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এগুলো ছিল স্ববিরোধী কথা। অর্থাৎ এই কথা উনি মুখে বলেছিলেন কিন্তু মেনটেন করছিলেন না। তার আমলে আবার লেতর দ্য ক্যাশে ফিরে আসে, আবারও কোটা সিস্টেম, যেটাকে আমরা এখনও বলি, চালু হয়, এবং একটা সময় দেখা যায় যে প্রজাতন্ত্র ও গণতন্ত্রের যে আদর্শ সেটা তিনি বিসর্জন দিচ্ছেন। শেষ অবধি তিনি বলেছিলেন যে আমি বিপ্লব ধ্বংস করছি। এই মানুষটার সমস্ত কার্যাবলী ছিল অতি বিতর্কিত। যাই হোক, এরপর আমরা পড়ব নেপোলিয়নের যে সাম্রাজ্যের সময় কার্যকলাপের সঙ্গে, মানে তার সাম্রাজ্যবাদী কার্যকলাপের সঙ্গে ফরাসি বিপ্লবের যে মূল কথা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, তার সংঘাত। অনেকে তাকে মুক্তিদাতা বলেছেন, এবং তিনি যেখানেই গেছেন সেখানেই পুরাতন তন্ত্রের পতন ঘটেছে। কিন্তু সব জায়গাতেই তিনি মৈত্রী বা স্বাধীনতা প্রদান করেননি, এবং তার সবথেকে বড় যে ড্রব্যাকস, যেটাকে আমরা বলি বিফলতা, সেটা হচ্ছে তিনি নেদারল্যান্ডসে তার এক ভাই লুই, ওয়েস্টফেলিয়াতে আর এক ভাই জেরম এবং নেপলসে তার ভাই জোসেফকে তিনি বসিয়েছিলেন, এবং নেদারল্যান্ডে ভাই লুসিয়ানকে, ইটালিতে সৎপুত্র ইউজিনকে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থাৎ সবই পারিবারিক একটা ব্যাপার চলে আসছে। অর্থাৎ পরিবারের লোক অযোগ্য হলেও নেপোলিয়ন তাদেরকে বিভিন্ন দেশের শাসক রূপে বসিয়েছিলেন, যেটার ফল একদমই ভালো হয়নি। এবং তিনি সবচেয়ে বড় কথা, তিনি ফ্রান্সের মানুষকে সাম্য মৈত্রী দিয়েছিলেন, কিন্তু সাম্য মৈত্রীর সঙ্গে যে কথাটি ওতপ্রোতভাবে জড়িত আছে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু উনি দেননি। সুতরাং ইউরোপের মানুষও এই স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছিল। বিপ্লব কেন করবে মানুষ? স্বাধীনতার জন্য। আর এই বিপ্লব যখন স্বাধীনতা হরণ করছে, তখন মানুষ স্বাভাবিকভাবে সেটা মেনে নিতে পারবে না। তাই তিনি তার ভাই জেরমকে বলেছিলেন খুব সাংঘাতিক একটা কথা, তুমি যদি মানুষের কথা শুনতে যাও তাহলে তুমি কিছুই করতে পারবে না। কথাটা অত্যন্ত গোলমেলে কথা,
এবং সেই পুরনো পূর্ব রাজবংশীয়দের মতো শোনাচ্ছে। এরপরে আসছে ব্যাটল অফ ট্রাফালগার। ট্রাফালগারের নৌযুদ্ধটা হয়েছিল ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করেছিল। তাদের পক্ষে নেপোলিয়নের বিজয় রথকে স্তব্ধ করা সম্ভব হচ্ছিল না। ট্রাফালগারের নৌযুদ্ধে হরিশিও নেলসন একসঙ্গে ফ্রান্সের নৌবাহিনী এবং স্প্যানিশ আর্মাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন এবং চিরকাল ইংলিশ চ্যানেল তথা সমুদ্রের উপর নেপোলিয়ন নিয়ন্ত্রণ হারান। তিনি বুঝতে পারেন খুব ভালো মতো ইংল্যান্ড হচ্ছে সমুদ্রের রানী। ছোট্ট করে এখানে বলে দিই, এই হরিশিও নেলসন বুকে গুলি খেয়েছিলেন, বুকের ডান দিকে 8 ঘন্টা বেঁচেছিলেন, কিন্তু উনি এটা এক্সপোজ করতে দেননি, যে কোনো চিকিৎসা করতে দেননি যে উনি গুলি খেয়েছিলেন বলে। তাহলে ব্রিটিশ বাহিনী খুব বিধ্বস্ত হয়ে পড়তো এবং হেরে যেত। দেশের জন্য উনি সাংঘাতিক স্যাক্রিফাইস করেছিলেন এবং বলা যায় যে ইংল্যান্ড জিতেছে সন্ধ্যায় এই খবরটা উনি পাওয়ার পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরে তার রাজা, তার দেশের রাজা, ইংল্যান্ডের রাজা বলেছিলেন যে ব্যাটল অফ ট্রাফালগারে নেপোলিয়নকে হারিয়ে আমরা অনেক কিছু লাভ করেছি, কিন্তু তার থেকে অনেক বেশি আমরা হারিয়েছি। যাই হোক, নেলসন সম্পর্কে আমরা আর একটা দিন আলোচনা করব। এরপর তিনি বুঝেছিলেন যে ইংল্যান্ডকে হাতে নয় ভাতে মারতে হবে, আর সেই জন্য মহাদেশীয় ব্যবস্থা। মহাদেশীয় ব্যবস্থাটাকে আমি খুব ছোট করে বলছি। মহাদেশীয় ব্যবস্থাটা হচ্ছে এক প্রকার ওই ইংল্যান্ডের সমস্ত পণ্যদ্রব্য সারা বিশ্ববিখ্যাত আর কি, খুব মজবুত যেটাকে বলে, খুব ভালো। সেটা ইংল্যান্ডের কোনো পণ্যদ্রব্য পণ্য বোঝাই জাহাজ ইউরোপের কোনো বন্দরে, কোনো দেশের বন্দরে আসতে পারবে না। নেপোলিয়ন এটা আইন করে বসল। সব থেকে ক্ষতিগ্রস্ত হলো তার দেশ, কারণ ফ্রান্স তখনও এত ভালো প্রোডাক্ট বানাতে শুরু করেনি যেটা ইউরোপের অন্যান্য দেশের কাজে লাগে। এই উদ্দেশ্যে তিনি 4টে ডিক্রি করেছিলেন। বার্লিন ডিক্রি 1806, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বার্লিন ডিক্রি 1806, মিলান ডিক্রি 1809, ওয়ারশা ডিক্রি ও ফন্টেনব্লু ডিক্রি 1810। এই বার্লিন হচ্ছে জার্মানি, মিলান হচ্ছে ইটালিতে, ওয়ারশা পোল্যান্ড এবং ফন্টেনব্লু সেটা হচ্ছে পর্তুগাল। এই 4টি নির্দেশনামা জারি করেন ইংল্যান্ডকে পর্যুদস্ত করার উদ্দেশ্যে। এটা মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। ইংল্যান্ডও নেপোলিয়নের বিরুদ্ধে অর্ডারস ইন কাউন্সিল নামে একটি নির্দেশনামা জারি করে পাল্টা প্রতিশোধ নীতি গ্রহণ করে, কিন্তু এর ফলটা ভালো হয়নি। আসলে ব্রিটিশ পণ্যাদি ইউরোপের চাহিদা মেটাতো, এটা খুব খাঁটি কথা। ইংল্যান্ডের প্রোডাক্ট বরাবরই খুব মজবুত এবং ভালো। এর ফলে সারা ইউরোপে নানা ধরনের সমস্যা দেখা দেয় এবং ফ্রান্সেও খুব খারাপ পরিস্থিতি দেখা দেয়। এরপর আমরা পড়ব নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শ পরম্পরা অবস্থান। নেপোলিয়নের আধুনিক জীবনীকাররা তেনারা মনে করতেন যে নেপোলিয়ন একজন উচ্চাকাঙ্ক্ষী এবং সাম্রাজ্যবাদী শাসক, এবং তিনি নিজেকে জুলিয়াস সিজার বা মধ্যযুগের ক্যারোলিঞ্জিয়ান সম্রাট শার্লেম্যানের মতো বৃহৎ ইউরোপীয় সাম্রাজ্য, পুরো ইউরোপের রাজা হওয়ার স্বপ্ন দেখতেন। এই জন্য তিনি যে মুক্তিদাতা তাকে বলা হচ্ছে, তিনি আসলে সাম্রাজ্য বিস্তারের জন্যই এসব কাজ করেছিলেন এবং পুরো ইউরোপের রাজা হতে চেয়েছিলেন। 1805 থেকে 1812 মধ্যে 130টি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল তার সাম্রাজ্য। মোট জনসংখ্যা ছিল 4.5 কোটি। তাকে ঐতিহাসিকরা বলতো বিপ্লবের ঐতিহাসিক, তাকে বলা হতো অগ্নিময় বিপ্লবের তরবারি। এবং ঐতিহাসিক রেডাওয়ে তিনি নেপোলিয়নের ঈগল বলেছেন যে নেপোলিয়নের ঈগল লাঞ্ছিত পতাকা যেখানেই উড়েছে পুরাতন তন্ত্র সেখানে আর ফিরে আসেনি। তাই তাকে অশ্বপৃষ্ঠে বা ঘোড়ার ওপর বিপ্লব বলে অভিহিত করা হয়। এরপর আসছে জাতীয়তাবাদ ও বিরোধ। তিনি ইতালি, জার্মান ও পোল্যান্ডে 3টে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ইটালিতে সিজিলপাইনের সাম্রাজ্য, জার্মানি, অস্ট্রিয়া, প্রাশিয়া দখল করে তিনি প্রভুত্ব রোমান সাম্রাজ্যের অবসান ঘোষণা করেন। জার্মানির যে ভৌগোলিক সীমানা, সেটাকে উনি জটিলতা হ্রাস করে সেটা জার্মানকে ঐক্যের পথে নিয়ে যান।
এবং পোল্যান্ডে করে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশা। এরপর তিনি ইউরোপ পুনর্গঠন করেন। ইটালিতে তিনি প্রথম সিজেলপাইন প্রজাতন্ত্র গঠন করেছিলেন। তিনি ইটালির রাজা নামে পরিচিত ছিলেন। দক্ষিণ ইটালির নেপলস থেকে বুর্বো বংশীয় দ্বিতীয় ফার্দিনান্দকে বিতরিত করেছিলেন এবং তিনি ইটালি পুনর্গঠন করেছিলেন। এরপর তিনি জার্মানিকে তিনি মানে সংঘবদ্ধ করেছিলেন। ঠিক আছে, তিনি কনফেডারেশন অফ রাইন তৈরি করেছিলেন। ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে আশ্রিত বাফার হিসেবে যেটা কাজ করে। জার্মানি থেকে প্রাশিয়ার প্রভাব দূর করার জন্য হ্যানোভার, ব্রান্সউইক, হেসে, ক্যাসেল প্রভৃতি নিয়ে গঠিত হয় ওয়েস্টফেলিয়া রাজ্য। ওয়েস্টফেলিয়া রাজ্যটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া তিনি জার্মানিকে সংগঠিত করার জন্য 300 থেকে 39টা মাত্র রাজ্যে তিনি পরিণত করেছিলেন। এরপর তিনি যেটা করেন, তিনি ব্যাটাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন হল্যান্ডে এবং সুইজারল্যান্ডে তিনি সুইস কনফেডারেশন গঠন করেন। হল্যান্ডে ভাই এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। সবথেকে মানে বড় তার মাইনাস পয়েন্ট ছিল যেটা, তিনি হল্যান্ডে তার ভাই লুই, ওয়েস্টফেলিয়াতে জেরম, ইটালি ভাইসরয় রূপে তার সৎপুত্র ইউজিন, নেপলসে আরেক ভাই জোসেফ, পরে তার আত্মীয় মুরাকে শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন। স্পেন দখলের পর জোসেফকে এবং তিনি নিজেকে ইটালির রাজা বলে ঘোষণা করেন। বলা বাহুল্য, নবজাগ্রত জাতীয়তাবাদ এগুলো না মেনে নিতে পারিনি। জাতীয়তাবাদী যে ভাবধারা তিনি তৈরি করেছিলেন সেটাই সব থেকে বড় তার পতন ডেকে এনেছিল। নেপোলিয়ন ফরাসি, আচ্ছা এরপর আসছে নেপোলিয়নের সাম্রাজ্য বিরোধী জাতীয়তাবাদী প্রতিক্রিয়া। ফ্রান্স, জার্মানি, আইবেরীয়। ফ্রান্সে যে ফরাসি বিপ্লবের পর তিনি নিজেকে মুক্তিদাতা বলে এসেছিলেন ফ্রান্সে, কিন্তু সেটার সঙ্গে আদর্শের একটা বিরাট সংঘাত বেঁধে গেল। তিনি এত যুদ্ধ করছেন কিন্তু কোনো শিল্প নেই, তীব্র বেকারত্ব, খাদ্যের সংকট, এত যুদ্ধ করছেন, তার প্রভাব পড়ছে জনগণের ওপর। হ্যাঁ, শ্রমিকরা বেকার হয়ে পড়ছে। ঠিক আছে, ফ্রান্সে তখনও শিল্প বিপ্লব হয়নি, সুতরাং ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। একটা বিরাট সমস্যা দেখা দেয়। তার উপদ্বীপীয় যুদ্ধে রাশিয়া অভিযানের শোচনীয় ব্যর্থতার পর তার স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটে। লিপজিগের যুদ্ধে পরাজয়ের পরে শত্রুরা যখন ফ্রান্সে ঢুকে পড়ে, তখন তিনি দেশবাসীকে বলেছিল, পিতৃভূমি রক্ষার জন্য সকলে এগিয়ে এসো, কিন্তু তার সাথে কেউ সাথ দেয়নি। এইভাবে তিনি জনগণের থেকে জনপ্রিয়তা হারান এবং তিনি বিচ্ছিন্ন হয়ে পড়ে। জার্মানিতেও একই ব্যাপার, তার স্বৈর শাসন মেনে নিতে পারেনি কেউ। স্টাইন, হার্ডেনবার্গ, ফিক্টে, আর্নট প্রমুখ বুদ্ধিজীবীরা এর বিরুদ্ধে সোচ্চার হন এবং শ্রমিকরা, কৃষকরা লাঙল তাদের হাতুড়ি ফেলে, ছাত্ররা বইপত্র ফেলে মুক্তি সংগ্রামে জড়িয়ে পড়েন। জার্মানির এই জাগরণে জার্মান রাজ্য প্রাশিয়ার অবদানও নেহাত কম নয়। প্রাশিয়ার বুদ্ধিজীবী স্টাইন, টহলম্যান, কেহমার প্রভৃতি শাসকরা জার্মানিতে এক তীব্র প্রতিবাদী মনোভাবের সৃষ্টি করেন। তাদের নেতৃত্বে প্রাশিয়া যে শাসন ব্যবস্থার সামরিক গঠন ও শিক্ষাধারা গড়ে তোলে তা অভূতপূর্ব। লিপজিগের যুদ্ধে জার্মানির জয় প্রকৃতপক্ষে প্রাশিয়ার নবগঠিত সেনাবাহিনী ও সামরিক কৌশলের জয় হয়। আজ এই পর্যন্ত থাক। পরের এপিসোডে আমরা আবার নতুন করে আইবেরীয় উপদ্বীপ, পর্তুগাল, স্পেন এবং রাশিয়ার অভিযানটা পড়াবো। আজই অবধি থাক। কোথাও কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করবে। নমস্কার।